ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস শুনলে মনে হতে পারে শুধু কিছু সাধারণ ধাতু বা বালির কথা বলা হচ্ছে, তাই না? একদমই না। এগুলো হচ্ছে আমাদের আধুনিক শিল্পের একদম মূল ভিত্তি। আজকের এই এক্সপ্লেনারে আমরা সোর্স ম্যাটেরিয়ালের এই বিষয়গুলোর একদম গভীরে ঢুকব। প্রতিটি খুঁটিনাটি খুব সহজভাবে ডিটেলসে বিশ্লেষণ করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। প্রথমে আসছে কাস্টিংয়ের একদম বেসিক জায়গাটা, মোল্ডিং আর প্যাটার্ন। একটা জিনিস ঢালাই করার আগে তার একটা মডেল বা প্যাটার্ন লাগে, তাই না? এই প্যাটার্ন তৈরির জন্য আমরা কি ম্যাটেরিয়াল ব্যবহার করি? সাধারণ কাঠের টুকরো থেকে শুরু করে মোম, এগুলো তো আছেই। কিন্তু যখন আমাদের ভারী আর টেকসই কাজের দরকার হয়, তখন আমরা কাস্ট আয়রন, পিতল, অ্যালুমিনিয়াম অ্যালয় বা হোয়াইট মেটালের মতো শক্ত ধাতুগুলো ব্যবহার করি। আবার ধরুন কোনো বিশেষ ডিজাইনের কাজ, সেখানে কিন্তু প্লাস্টার বা প্লাস্টিক কম্পাউন্ডও দারুণ কাজে দেয়। মূলত আপনার কাজের ধরন আর কতগুলো কাস্টিং করবেন তার উপর ভিত্তি করেই এই মেটেরিয়ালগুলো বেছে নেওয়া হয়। এবার আসুন ছাঁচ তৈরির বালির কথায়। এই বালিকে কিন্তু নদীর সাধারণ বালি ভাবলে মস্ত বড় ভুল করবেন। এর কেমিক্যাল কম্পোজিশনটা বেশ ইন্টারেস্টিং। প্রধান উপাদান হল সিলিকা এবং অ্যালুমিনা। কিন্তু শুধু এটুকুতেই কাজ হবে না। এর সাথে থাকে আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কিছু ক্ষারীয় পদার্থ বা অ্যালকালিস, টাইটানিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়া। ভাবছেন এত কিছুর কি দরকার? এই স্পেসিফিক মিশ্রণটাই কিন্তু বালিকে সেই সুপার পাওয়ার দেয়, যাতে সে টকবগে ফুটন্ত গলিত ধাতুর প্রচণ্ড তাপ অনায়াসে সহ্য করতে পারে। এবার আমরা ছাঁচ থেকে বেরিয়ে আসব অ্যালয় স্টিলের দুনিয়ায়, বিশেষ করে হাই স্পিড এবং টাংস্টেন স্টিলের কথায়। হাই স্পিড স্টিল বা HSS নামটার মধ্যেই একটা পাওয়ার আছে, তাই না? এটি এমন এক বিশেষ ধরনের স্টিল যাকে প্রচণ্ড উত্তাপে, মানে একদম রেড হট অবস্থাতেও ভোঁতা করা যায় না। এটি নিজের শক্ত ভাব আর ধারালো কাটিং এজ ধরে রাখতে পারে। ধরুন আপনি মেশিনে কোনো শক্ত ধাতু কাটছেন, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। সাধারণ স্টিল হলে তো গলে বা ভোঁতা হয়ে যেত, কিন্তু HSS সেখানে একদম অবিচল থাকে। এজন্যই মেশিনের কাটিং টুলস তৈরিতে এটি এতটা জনপ্রিয়। তো এই অসাধারণ ক্ষমতার পেছনের ম্যাজিকটা কি? ম্যাজিকটা লুকিয়ে আছে এর পারফেক্ট একটা মিক্সচারে। সাধারণ কার্বন স্টিলের সাথে ঠিক 18% টাংস্টেন, 4% ক্রোমিয়াম এবং 1% ভ্যানিডিয়াম মিশিয়ে এই অ্যালয়টা তৈরি হয়। আর হ্যাঁ, এর সাথে 0.7 থেকে 0.8% কার্বন তো থাকছেই। জাস্ট এই নির্দিষ্ট কম্বিনেশনটাই একে উচ্চ তাপমাত্রায় ক্ষয়রোধ করার এই অবিশ্বাস্য ক্ষমতা দেয়। টাংস্টেন স্টিলের কথায় যদি আসি, এর রাসায়নিক উপাদানের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল টাংস্টেনের রেঞ্জটা। কাজের উপর ভিত্তি করে এটি 1% থেকে শুরু করে সর্বোচ্চ 33% পর্যন্ত হতে পারে। বুঝতেই পারছেন রেঞ্জটা কতটা বড়। এর সাথে কার্বন থাকে 0.7 থেকে 1.5% মতো। আর এই পুরো মিশ্রণের বাকি যে অংশটা থাকে তার পুরোটাই হলো লোহা বা আয়রন। চলুন এবার পরিচিত হই কাস্ট আয়রন পরিবারের সাথে। এটি বেশ বৈচিত্র্যময় একটা ধাতুর জগৎ। প্রথমেই হোয়াইট কাস্ট আয়রনের গল্পটা বলি। একে অনেক সময় চিল্ড কাস্ট আয়রনও বলা হয়। ভাঙলের ভেতরটা একদম সাদা দেখায়, তাই এ নাম। এটি যেমন সাংঘাতিক শক্ত, তেমনি আবার ভীষণ ভঙ্গুর বা ঠুনকো, মানে এত শক্ত যে মেশিনিং করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু এর কাস্টেবিলিটি বা ঢালাইযোগ্যতা আবার অসাধারণ। এই টেনসাইল স্ট্রেংথ শুনলে অবাক হবেন। প্রতি বর্গ সেন্টিমিটারে 1400 থেকে 1700 কেজি। আর ঢালাই প্রক্রিয়ার সময় যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হয় তা হলো এর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। সংখ্যাটা হলো ঠিক 1150 ডিগ্রি সেলসিয়াস। হোয়াইট কাস্ট আয়রনের ঠিক উল্টো ক্যারেক্টার হলো ধূসর রঙের গ্রে কাস্ট আয়রনের। এটি খুব আরামসে মেশিনিং করা যায়, মরিচা বা ক্ষয় প্রতিরোধী। আর এর সবচেয়ে চমৎকার গুণটা কি জানেন? এটি প্রচুর কম্পন বা ভাইব্রেশন শুষে নিতে পারে। এই কারণেই বড় বড় আর ভারী মেশিনের বেড বা কাঠামো তৈরিতে আমরা গ্রে কাস্ট আয়রন এত বেশি ব্যবহার করি। এর গলনাঙ্ক থাকে 1150 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু কাস্ট আয়রন পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্য কে? সেটা হলো ম্যালিয়েবল কাস্ট আয়রন। এর টেনসাইল স্ট্রেংথ জাস্ট অবিশ্বাস্য। 4200 থেকে 6100 কেজি পার বর্গ সেন্টিমিটার। ভাবা যায়? পাশাপাশি এর ইল্ড পয়েন্ট 2500 কেজি পার বর্গ সেন্টিমিটার, আর ব্রেনেল হার্ডনেস থাকে 160 থেকে 200 ভেতর। একে খুব সহজেই মেশিনিং করা যায়, আবার প্রয়োজনে হিট ট্রিটমেন্টও করা সম্ভব। এক কথায় দারুণ কাজের একটা মেটাল। তো এই ম্যালিয়েবল আয়রন আসলে কি দিয়ে তৈরি? চলুন এর ভেতরের রাসায়নিক গঠনের একদম গভীরে যাই।
ম্যালিয়েবল কাস্ট আয়রনের এই প্রচণ্ড শক্তির পেছনের ব্লুপ্রিন্টটা হলো এর খুব স্পেসিফিক একটা কেমিক্যাল ব্যালেন্স। এখানে কার্বন থাকে 2 থেকে 2.65%, সিলিকন থাকে 0.90 থেকে 1.40%, ম্যাঙ্গানিজ থাকে 0.25 থেকে 0.55%, এর সাথে খুব সামান্য পরিমাণে সালফার ও ফসফরাস মেশানো থাকে, আর বাকি পুরো অংশটাই হলো আমাদের চেনা লোহা। এই একদম মেপে মেপে তৈরি করা নিখুঁত ব্যালেন্সের কারণেই কিন্তু এটি এত শক্ত আর মেশিনেবল হতে পারে। আমাদের আজকের শেষ আলোচনা নন ফেরাস ধাতু নিয়ে, বিশেষ করে অ্যালুমিনিয়াম এবং তামা, যেগুলো আমাদের আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য অপরিহার্য। অ্যালুমিনিয়ামের কথা তো আমরা সবাই জানি। এটি ভীষণ হালকা এবং সহজে মরিচা পড়ে না। এর ব্যবহার এতটাই বহুমুখী যে আমাদের রান্নাঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে ইলেকট্রিক তার সব জায়গাতেই এর রাজত্ব। এমনকি উড়োজাহাজ, হালকা গাড়ি, বিভিন্ন মেশিনের স্পেয়ার পার্টস আর আমাদের বাড়ির দরজা জানালা তৈরিতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। আর তামা বা কপার, বিদ্যুতের দুনিয়ায় এর থেকে ভালো বন্ধু আর কে আছে? এর ওই সুন্দর লালচে বাদামি রংটা আমরা সবাই চিনি। এটি বিদ্যুতের এক অসামান্য সুপরিবাহী। এর স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব হল 8.95, আর একে যদি আপনি ফুটাতে চান তাহলে এর স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টে পৌঁছাতে আপনাকে 2310 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে হবে। কিন্তু তামা গলতে শুরু করে কত তাপমাত্রায়? সংখ্যাটা মনে রাখবেন, 1383। হ্যাঁ, ঠিক 1383 ডিগ্রি সেলসিয়াসে তামা গলতে শুরু করে। আপনি যদি ইলেকট্রিক্যাল বা থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিজাইন নিয়ে কাজ করেন, তবে তামার এই তাপীয় প্রোফাইলটা জানা থাকা আপনার জন্য একদম মাস্ট। তো আজ আমরা ফাউন্ড্রি মেটেরিয়ালসের বেসিক সোর্স থেকে শুরু করে হাই স্পিড স্টিল, কাস্ট আয়রন ফ্যামিলি আর নন ফেরোস ধাতুগুলোর খুঁটিনাটি অনেক কিছুই জানলাম। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমাদের প্রথাগত এই ধাতুগুলোর যে মৌলিক বৈশিষ্ট্যগুলো আমরা আজ দেখলাম, সেগুলো আগামী দিনের অ্যাডভান্সড বা ন্যানো ম্যানুফ্যাকচারিংয়ের নতুন সব চ্যালেঞ্জের সাথে নিজেদের কীভাবে মানিয়ে নেবে, একটু ভেবে দেখবেন।